হ্যালো বন্ধুরা, আমার নাম রাবেয়া। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনলে আশা করি অনেক মজা পাবে। বয়স আমার এখন প্রায় ৩৮ বছর। আমাদের এই অজপাড়া গ্রামের মানুষজন আমাকে দেখে প্রায়ই বলে, রাবেয়া, তুই এখনও আগের মতোই আছিস। কথাটা শুনলে আমি হালকা করে হাসি, কিন্তু ভেতরে কোথাও যেন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে থাকে। গ্রামের লোকজন এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, রোদে কাজ করতে করতে সেই রং মাঝে মাঝে আরও গাঢ় হয়ে ওঠে। চোখ দুটো বড়, কালো আর গভীর, যেন অনেক না বলা কষ্ট সেখানে জমে আছে। চুলগুলো ঘন, কালো, তবে কপালের কাছে কয়েকটা সাদা চুল এখন চোখে পড়ে। শরীরের গঠন মাঝারি, পরিশ্রমে গড়া, তবুও গ্রামের অন্য নারীদের তুলনায় আমাকে নাকি একটু আলাদা লাগে, এমনটাই বলে তারা। কিন্তু এসব বাহ্যিক কথা আমার জীবনের শূন্যতাকে ঢাকতে পারে না। আমার স্বামী মারা গেছেন প্রায় ১৩ বছর আগে। তখন আমার ছেলে ফাহাদের বয়স ছিল মাত্র ৫। সেই থেকে আমি একাই সব সামলেছি, সংসার, মানুষজনের কথা, অভাব, অপমান, সব কিছু। আমার একমাত্র ভরসা আমার ছেলে ফাহাদ। এখন সে ১৮ বছরের যুবক, লম্বা, সুদর্শন, চোখে এক ধরনের শান্ত ভাব যা তাকে তার বয়সের ছেলেদের থেকে আলাদা করে তোলে। ওকে দেখলে আমার বুক ভরে যায় গর্বে, কিন্তু সেই গর্বের ভেতরেই কখনো কখনো এক অদ্ভুত অনুভূতি ঢুকে পড়ে, যা আমি নিজেও বুঝতে পারি না। আমি নিজেকে বারবার বোঝানোর চেষ্টা করি, ও আমার ছেলে, আমার নিজের রক্ত। কিন্তু মনের ভেতর কখনো কখনো এমন কিছু চিন্তা আসে যা আমাকে ভয় পাইয়ে দেয়। এই নিঃসঙ্গতা, এই দীর্ঘ একাকিত্ব আর নিজের ভেতরের না বলা অনুভূতিগুলো যেন আমাকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। রাতে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, দূরে শেয়ালের ডাক ভেসে আসে, তখন আমি একা বসে থাকি, নিজের সঙ্গে যুদ্ধ করি। আমি জানি আমি একজন মা, আমার সীমা কোথায় সেটাও আমি জানি, কিন্তু তবুও কেন যেন মাঝে মাঝে সেই সীমারেখা ঝাপসা হয়ে যায়। আমি ভয় পাই নিজেরই চিন্তাকে। আমি জানি না এই পথ কোথায় গিয়ে থামবে, কিন্তু ভেতরে ভেতরে একটা অস্থিরতা আমাকে তাড়া করে বেড়ায়, যেন কোনো বড় ভুলের দিকে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের গ্রামটা খুবই নিরিবিলি, শহরের কোলাহল থেকে অনেক দূরে। চারদিকে সবুজ ধান ক্ষেত, মাঝে মধ্যে কাঁচা রাস্তা, আর সেই রাস্তায় বিকেলের সময় গরু নিয়ে ফেরে রাখাল ছেলেরা। ভোরবেলা পাখির ডাক আর আজানের সুরে ঘুম ভাঙে। এমন একটা পরিবেশ যেখানে সব কিছু শান্ত, কিন্তু মানুষের মনের ভেতরের অশান্তি কেউ দেখে না। আমি আর ফাহাদ একটা ছোট্ট টিনের ঘরে থাকি। ঘরের এক পাশে আমার শোবার জায়গা, আরেক পাশে ফাহাদের। আগে আমরা একই ঘরে ঘুমাতাম। ছোটবেলায় সে আমার গা ঘেঁষে শুয়ে থাকত, কিন্তু এখন সে আলাদা হয়ে গেছে, শুধু জায়গায় না, যেন মনেও। এখন সে কলেজে পড়ে, সকালবেলা বই নিয়ে বের হয়ে যায়, বিকেলে ফিরে আসে, তারপর আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আগে সে আমার সঙ্গে অনেক কথা বলত, তার স্কুলের গল্প, বন্ধুদের গল্প, তার ছোট ছোট স্বপ্ন। এখন সেই গল্পগুলো যেন হারিয়ে গেছে। আমি মাঝে মাঝে তাকে ডাক দিই, ফাহাদ, একটু বস না আমার পাশে। সে বলে, মা, পরে বসব, এখন একটু পড়তে দাও। এই পরে কথাটা আর আসে না। আমি একা বসে থাকি, চুপচাপ। আমার মনে হতে থাকে, সে কি আমাকে এড়িয়ে চলছে, নাকি এটা স্বাভাবিক? একটা ছেলে বড় হলে কি এমনই হয়? কিন্তু আমার মনের ভেতর অন্যরকম প্রশ্ন ঘুরতে থাকে। আমি কখনো কখনো ওর দিকে তাকিয়ে থাকি, দেখি সে কেমন করে হাঁটে, কেমন করে কথা বলে। আমার মনে হয় সে এখন আর ছোট নেই, কিন্তু সেই ভাবনার ভেতরেই আবার একটা অদ্ভুত দোলাচল শুরু হয়। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি ভাবছি? তারপর নিজেকেই বকাঝকা করি, কিন্তু তারপরেও সেই চিন্তাগুলো থামে না। একদিন সন্ধ্যায় ফাহাদ উঠোনে বসে বই পড়ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, তার আলো এসে পড়েছিল তার মুখে।
সেই আলোয় তাকে দেখে আমার মনে হল সে কত বড় হয়ে গেছে। আমি অজান্তেই কিছুক্ষণ তাকিয়ে রইলাম। হঠাৎ সে মাথা তুলে আমার দিকে তাকাল। আমাদের চোখে চোখ পড়তেই আমি অপ্রস্তুত হয়ে গেলাম। তাড়াতাড়ি অন্য দিকে তাকালাম। আমার বুকের ভেতর তখন কেমন যেন ধরফর করছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কেন এমন অনুভব করছি। এটা কি শুধুই মায়ের ভালোবাসা, নাকি এর ভেতরে অন্য কিছু মিশে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর আমি নিজেও জানতাম না, আর এই না জানা আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। সেদিন রাতটা ছিল অন্যরকম। চারদিকে অন্ধকার নেমে এসেছে। শুধু কেরোসিনের বাতির ক্ষীণ আলো আমাদের ঘরটাকে আলোকিত করে রেখেছে। ফাহাদ খেতে বসেছে। আমি তার সামনে বসে আছি। হঠাৎ মনে হল আজ আমি ওর সঙ্গে একটু অন্যভাবে কথা বলি, যেন ওকে আবার কাছে পাই। আমি ধীরে ধীরে উঠে গিয়ে তার পাশে বসলাম। তার মাথায় হাত বুলিয়ে দিলাম, যেমনটা ছোটবেলায় করতাম। কিন্তু আজ সেই স্পর্শটা আমার নিজের কাছেই অদ্ভুত লাগল। আমার হাত কেঁপে উঠল। ফাহাদ একটু অবাক হয়ে আমার দিকে তাকাল। বলল, কি হয়েছে মা, আজ এত চুপচাপ কেন? আমি হালকা করে হাসলাম। বললাম, কিছু না, তোকে দেখছি। সে আবার খেতে শুরু করল, কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমার আচরণে সে কিছুটা অস্বস্তি বোধ করছে। তবু আমি থামতে পারছিলাম না। আমি বললাম, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আগে তো এমন ছিলি না। সে একটু হেসে বলল, বড় হব না, সময় তো যায়। তার এই সাধারণ কথাটাও আমার মনে অন্যভাবে প্রতিফলিত হচ্ছিল। আমি নিজের ভেতরেই লড়াই করছিলাম। একদিকে মায়ের দায়িত্ব, অন্যদিকে অজানা এক অনুভূতি। আমি কোনো সীমা অতিক্রম করিনি, কিন্তু আমার কথা, আমার দৃষ্টি সব কিছুতেই যেন একটা অস্বাভাবিকতা চলে এসেছিল। ফাহাদ সেটা বুঝতে পারছিল, যদিও সে কিছু বলছিল না। খাওয়া শেষে সে দ্রুত উঠে গেল। বলল, আমি একটু পড়তে যাচ্ছি। আমি একা বসে রইলাম। আমার মনে হচ্ছিল যেন আমি নিজের কাছেই অপরিচিত হয়ে গেছি। আমি কি করছি, কেন করছি, এই প্রশ্নগুলো মাথার ভেতর ঘুরতে লাগল। আমি জানতাম আমি ভুল পথে হাঁটছি, কিন্তু সেই ভুলের শুরুটা এত সূক্ষ্ম, এত নিঃশব্দ যে আমি নিজেই ঠিক বুঝতে পারছিলাম না কখন আমি সেই পথে পা বাড়িয়েছি। সেই রাতেই আমি প্রথমবারের মতো সত্যিকারের ভয় পেলাম, নিজেকে নিয়ে, নিজের মনকে নিয়ে। পরের দিনগুলোতে আমার ভেতরের অস্থিরতা যেন আরও বেড়ে গেল। আমি নিজেকে বোঝাতে চাইলাম, সবকিছু স্বাভাবিক, আমি শুধু বেশি ভাবছি। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ফাহাদের সামনে গেলেই আমি অদ্ভুতভাবে সচেতন হয়ে পড়তাম। আমার কথা বলার ভঙ্গি, আমার দৃষ্টি, এমনকি আমার নীরবতাও যেন বদলে যাচ্ছিল। আগে আমি তাকে ডাকতাম স্বাভাবিকভাবে, বাবা, ফাহাদ, কিন্তু এখন সেই ডাকের ভেতরেও এক ধরনের চাপা দ্বিধা ঢুকে গেছে। আমি খেয়াল করলাম সে আগের মতো আমার সামনে স্বাভাবিক নেই। আমার চোখে চোখ রাখতে চায় না, কথা বললেও দ্রুত শেষ করে দেয়। এই পরিবর্তনটা আমি স্পষ্টভাবে অনুভব করছিলাম, আর সেটাই আমাকে আরও অস্থির করে তুলছিল। একদিন বিকেলে আমি ইচ্ছে করেই তার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, তুই এখন আমার থেকে দূরে দূরে থাকিস কেন? সে একটু থেমে বলল, না তোমা, এমন কিছু না। কিন্তু তার চোখ অন্য কথা বলছিল। আমি সেই চোখের ভেতরে একটা অস্বস্তি, একটা এড়িয়ে যাওয়ার চেষ্টা দেখতে পেলাম। সেই মুহূর্তে আমার মনে হল আমি কি সত্যিই এমন কিছু করছি যা আমার নিজের ছেলেকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নটা আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল, কিন্তু তবুও আমি নিজেকে থামাতে পারছিলাম না। আমার ভেতরের শূন্যতা যেন আমাকে এমনভাবে টানছিল যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যাচ্ছিল। একটা সময় আমি বুঝতে পারলাম আমার আচরণ শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা ফাহাদের মনেও প্রভাব ফেলছে। সে এখন আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। খাওয়ার সময় কথা বলে না, আমার পাশে বসতে চায় না, এমনকি কখনো কখনো বাড়ির বাইরে বেশি সময় কাটায়। আমি জানতাম এটা কোনো কাকতালীয় ব্যাপার না। একদিন রাতে আমি সাহস করে তাকে ডাকলাম। বললাম, ফাহাদ, তুই কি আমার উপর রাগ করেছিস? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, রাগ না মা, কিন্তু অস্বস্তি লাগে। এই একটা বাক্য যেন আমার বুকের ভেতর ঝড় তুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, কিসের অস্বস্তি?
সে সরাসরি কিছু বলল না, শুধু বলল, তুমি আগের মতো নেই। তার এই কথাটা আমাকে ভেঙে দিল। আমি বুঝতে পারছিলাম সে সব কিছু বুঝছে, আমার দৃষ্টি, আমার ইঙ্গিত, আমার অস্বাভাবিক আচরণ। কিন্তু সে সরাসরি কিছু বলতে পারছে না, কারণ আমি তার মা। এই নীরব সংকোচ, এই অস্বস্তি, সবকিছু মিলিয়ে আমাদের সম্পর্কটা যেন একটা অদৃশ্য দেয়ালের মধ্যে আটকে গেছে। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি। আমি একটুও ঘুমাতে পারিনি। বারবার ফাহাদের কথাগুলো মনে পড়ছিল। তুমি আগের মতো নেই। আমি নিজের অতীতের দিকে তাকাতে শুরু করলাম। সেই সময়গুলো মনে পড়ল যখন আমি শুধু একজন মা ছিলাম, নিঃস্বার্থ, নির্ভেজাল। তখন আমার জীবনে কোনো দ্বিধা ছিল না, কোনো অস্বস্তি ছিল না। আমি শুধু আমার ছেলের ভালো চাইতাম। কিন্তু এখন আমি কি সেই মানুষটা আছি, নাকি আমি নিজের একাকিত্বের কাছে হার মেনে এমন একটা জায়গায় চলে এসেছি যেটা আমার জন্য নয়? আমি নিজের উপর রাগ করতে লাগলাম। মনে হচ্ছিল আমি যেন নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। এই কি সেই রাবেয়া যে এত বছর ধরে নিজের ছেলেকে আগলে রেখেছে? আমার চোখে পানি চলে এলো। আমি বুঝলাম আমি ভুল করছি, এবং এই ভুল যদি আমি এখনই থামাতে না পারি তাহলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম। আমি আর পালিয়ে থাকব না। আমি আমার ভুল স্বীকার করব। ফাহাদ তখন উঠানে বসেছিল। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। আমার বুকের ভেতর তখন কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। আমি বললাম, বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। সে মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি বললাম, আমি জানি আমি কিছুদিন ধরে ঠিক আচরণ করছি না। আমার গলা কেঁপে উঠছিল। আমি একা হয়ে গিয়েছিলাম, আর সেই একাকিত্ব আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তুই আমার ছেলে। এই কথাগুলো বলতে বলতে আমার চোখে পানি চলে এলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ নীরবতা ছিল। তারপর ফাহাদ ধীরে ধীরে বলল, মা, আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। তার এই স্বীকারোক্তি আমাকে আরও কাঁদিয়ে দিল। ফাহাদ আমার দিকে এগিয়ে এলো। তার চোখে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের ভেতরেও একটা মমতা ছিল। সে বলল, তুমি আমার মা, আমি তোমাকে হারাতে চাই না। এই কথাটা শুনে আমি ভেঙে পড়লাম। আমি বুঝলাম আমি শুধু নিজের ভুলের মধ্যে আটকে ছিলাম না, আমি আমার ছেলেকেও সেই ভুলের মধ্যে টেনে নিচ্ছিলাম। আমি তার সামনে হাত জোর করে বললাম, আমাকে মাফ করে দে বাবা, আমি আর কখনো এমন করব না। সে তাড়াতাড়ি আমার হাত ধরে ফেলল, বলল, মা, এসব বলো না। সেই মুহূর্তে আমি অনুভব করলাম এই সম্পর্কটা কত পবিত্র, আর আমি সেই পবিত্রতাকে নিজের দুর্বলতার কারণে নষ্ট করতে বসেছিলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আবার সেই আগের রাবেয়া হয়ে উঠব। এর পরের দিনগুলো সহজ ছিল না। নিজের ভেতরের সেই ভুল চিন্তাগুলোকে দমন করা, নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা, সবকিছুই একটা যুদ্ধের মতো ছিল। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আবার নিজের কাজের মধ্যে মন দিলাম। ঘরের কাজ, গ্রামের মানুষের সাথে মেশা, নামাজ পড়া, নিজের মনকে শান্ত রাখা। ফাহাদের সাথেও আমি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম। আমি আর কোনো অস্বাভাবিক আচরণ করতাম না। আমি তাকে আবার সেই আগের মতো বাবা বলে ডাকতাম, তার খোঁজ নিতাম, কিন্তু সীমার ভেতরে থেকে। ফাহাদও ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। সে আবার আমার সাথে কথা বলা শুরু করল, মাঝে মাঝে আমার পাশে বসে। আমাদের সম্পর্কটা আবার আগের জায়গায় ফিরতে শুরু করল, যদিও সেই পুরনো ক্ষত পুরোপুরি মুছে যেতে সময় লাগছিল। আজ অনেক দিন পর আমি নিজেকে শান্ত মনে করি। আমি বুঝেছি মানুষের জীবনে একাকিত্ব আসতে পারে, কিন্তু সেই একাকিত্বকে ভুলভাবে পূরণ করতে গেলে তা সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। আমি এখন আমার সীমা বুঝি, আমার দায়িত্ব বুঝি। ফাহাদ এখন আগের মতোই আমার পাশে থাকে, আমাকে সম্মান করে, ভালোবাসে, আর আমি সেই ভালোবাসার মূল্য বুঝি। আমাদের ছোট্ট ঘরটায় আবার শান্তি ফিরে এসেছে। সন্ধ্যার সময় আমরা একসাথে বসে গল্প করি, হাসি। আমি জানি আমি একটা বড় ভুলের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সময় মতো থেমে গেছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। মানুষের মনে দুর্বলতা আসতেই পারে, কিন্তু সেই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। সম্পর্কের পবিত্রতা বজায় রাখা এবং নিজের সীমা বুঝে চলা, এই দুটিই একটি সুস্থ জীবনের ভিত্তি। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী